আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 40তম পর্বের সারপ্রাইজ পার্ট নিয়ে। কণ্ঠে আছি আমি সানজিদা ছোঁয়া। কিছু মুহূর্তের জন্য আবিরের দৃষ্টি স্থির হয়ে রইল। আবিরের মলিন ছাউনি দেখে তানভীর নিজের রুমের দরজা থেকে ডাকলো, কি হয়েছে ভাইয়া? দরজা বন্ধ থেকে মনোযোগ সরালো আবিরের। তানভীরের দিকে না তাকিয়ে ছোট করে বলল, কিছু না। নিচের রুমে থেকে পা বাড়াতে যাবে তানভীর পুনরায় বলল, ভাইয়া তোমার কি কিছুক্ষণ সময় হবে? কেন? এমপি তোমাকে দেখা করতে বলেছিল। আমাকে কেন? জানি না, সামনে নির্বাচন, হয়তো সেই বিষয়ে কথা বলবেন। কিছুক্ষণ অপেক্ষা করো, আসছি আমি ফ্রেশ হয়ে। আচ্ছা। আবির ফ্রেশ হয়ে তানভীরের সঙ্গে বেরিয়ে গেছে। মেঘ রুমে বসে বসে হ্যান্ড পেইন্টিংয়ের কাজ করছিল। বেশ কিছুক্ষণ যাবৎ মিমের একটা ড্রেসে কাজ করছে। ড্রেসের কাজ শেষ করেই বন্যাকে ছবি পাঠিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ছবি দেখে বন্যা কল করেছে। দুই বান্ধবী প্রায় 30 মিনিট গল্প করেছে। বন্যা জামা কাপড় সেলাই করতে পারে। মেঘ যেহেতু হ্যান্ড পেইন্টিং শিখে ফেলেছে, দুই বান্ধবী মিলে অনলাইনে বিজনেস করবে। সেই বিজনেসের টাকা দিয়ে তারা দেশের সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরবে। তারপর দেশের বাইরে ট্যুর দিতে যাবে। যখন যা ইচ্ছে করতে পারবে, কারোর কাছে অনুমতি নিতে হবে না। এসব নিয়ে আড্ডা দিচ্ছিল। কথা শেষ করেই মেঘ ড্রেসটাকে নিয়ে হুটোপুটি করে নিচে নামলো, আম্মু কাকিয়া আব্বু সবাইকে দেখানোর জন্য। সবার প্রশংসা শুনতে শুনতে মেঘের গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে। মিম তো খুশিতে বোনকে জড়িয়ে ধরেছে। আদি ওয়ার্ড্রোব থেকে নিজের 5-7টা শার্ট আর টি শার্ট বের করে নিয়ে আসছে। মেঘ যেন সেগুলোতে কার্টুন ক্যারেক্টার আর্ট করে দেয়। আদির এমন কাণ্ড দেখে বাড়ির প্রত্যেকেই হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছে। এমন সময় তানভীর আর আবির বাসায় ঢুকলো। ড্রয়িং রুমের হাস্যোজ্জ্বল পরিবেশ দেখে তাদের মনোযোগও সেদিকে গেল। মোজাম্মেল খান তানভীরকে উদ্দেশ্য করে ঠাট্টা স্বরে বললেন, দেখো আমার মেয়ে কত সুন্দর করে জামা প্রিন্ট করেছে। আমার মেয়ে বলে কথা। তানভীর ড্রেসটা যেভাবে ভালোভাবে দেখে নিল। ড্রেস দেখে বোঝাই যাচ্ছে কাঁচা হাতের কাজ। প্রথমবারে কোনো কাজই পারফেক্ট হয় না, তারপরে দূর থেকে তেমন কিছু বোঝা যায় না। কালার কম্বিনেশন ভালো হওয়াতে দূর থেকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তানভীরের পাশাপাশি আবিরও ড্রেসের দিকে তাকালো। চোখাচোখি হলো আবির মেঘের। অভিমানী মেঘ চোখ নামিয়ে নিল। কয়েক সেকেন্ড পর আবিরও অন্যদিকে তাকালো। তানভীর আব্বুর ঠাট্টা বুঝতে পেরে সেও মজা ছলে বলল, শুধু আপনার মেয়ে না, আমার বোন বলে এত সুন্দর প্রিন্ট করতে পেরেছে। আমার বোনের মতো লক্ষ্মী মেয়ে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। তানভীরের কথা শুনে সকলেই হাসতে শুরু করেছে। একটা ড্রেস প্রিন্ট করা নিয়ে বাবা ছেলে মিলে মেঘকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। তানভীর খানিক হেসে আবিরের দিকে তাকিয়ে ভ্রুজোড়া নাচালো। আবিরের ওষ্ঠতা কিছুটা প্রশস্ত হলো। তানভীর যে আবিরকে শোনানোর জন্য ইচ্ছাকৃত বোনকে লক্ষ্মী বলে সম্বোধন করেছে, এটা আবিরের বুঝতে বাকি নেই। আবির আর মেঘের মধ্যে কোনো কিছু নিয়ে মান অভিমান চলছে। সেটা বুঝতে পেরেই তানভীর সন্ধ্যা থেকে আবিরকে জিজ্ঞেস করছে, কিন্তু আবির কিছুই বলছে না। মেঘের বিষয়ে কিছু বললেই কথা এড়িয়ে যাচ্ছে। মোজাম্মেল খান তানভীরের কথাই প্রত্যুত্তরে বললেন, আমার মেয়ে এত গুণ যে আমার মেয়ে যেই বাড়ির বউ হয়ে যাবে সেই বাড়িতেই রানীর মতো থাকবে, বুঝলে? তানভীর দ্বিতীয়বারের মতো আবিরের দিকে তাকিয়ে হালকা কাশি দিয়ে ভ্রু নাচালো। ইশারাতে যেন প্রশ্ন ছুড়ে দিল আবিরকে, কি রাখবে তো রানীর মতো? তানভীরের মুখে হাসি থাকলেও আবিরের ভ্রুযুগল কুঁচকানো। আব্বু চাচ্চুকে সে এক বিন্দু বিশ্বাস করতে পারে না। আজ মজার ছলে বলছেন, কিন্তু দুদিন পর যে তার ব্যবস্থা করতে যাবেন না, তার কি গ্যারান্টি আছে? ভাবতেই আবিরের কলিজা কেঁপে উঠল। আর এক মুহূর্ত দাঁড়ালো না। সিঁড়িতে উঠতে উঠতে মালিহা খানকে উদ্দেশ্য করে বললেন, আম্মু খাবার রেডি করো। মেঘ চোখ জোড়া ছোট করে সিঁড়ি পানে চেয়ে আছে। অষ্টাদশীর অভিমানী মনে অভিমানীরা তীব্রভাবে হানা দিয়েছে। সন্ধ্যাবেলা আবির ভাইকে রাগ দেখানো, অথচ আবির ভাই নিজে থেকে একেবারের জন্য কথা বলার চেষ্টা করলো না। ড্রেস দেখে সকলেই প্রশংসা করেছে, কিছু একটা কমেন্টস হলেও করেছে, অথচ আবির ভাই কিচ্ছু বলছেন না। পৃথিবীর বুকে এই একটা মানুষের হৃদয়ই বোধ হয় শক্ত পাথরের তৈরি, যেই হৃদয়ে না আছে কোনো অনুভূতি আর না আছে আবেগ। ড্রেসটা মিমকে দিয়ে দিল। এখনো রং ঠিকমতো শুকায়নি, শুকালেই ব্যবহার করতে পারবে। সবার সঙ্গে মেয়ে খেতে বসেছে।
আবির একটা ব্যাগে ল্যাপটপ আর কিছু জামা প্যান্ট নিয়ে নিচে এসেছে। ব্যাগ রেখে খেতে বসেছে। খুব তাড়াহুড়োতে খাবার শেষ করছে। আলী আহমেদ খান একবার ব্যাগের দিকে তাকাচ্ছেন, একবার আবিরের দিকে। ছেলের তাড়াহুড়া দেখে কিছু বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছেন। অবশেষে শুধালেন, এত রাতে কোথায় যাবে? কাজ আছে। কবে আসবে? 3-4 দিন পর। অফিস? ঢাকাতেই থাকবো, সমস্যা নেই। অফিসের সময় মতো চলে আসবো। ঢাকাতে থাকবে মানে? ঢাকা তোমার কি এমন কাজ যে বাসা ছেড়ে বাইরে থাকতে হবে? আছে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ। সকলে নির্বাক। আবির খাবার শেষ করে হাত ধুয়ে ব্যাগ নিয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। সকলের মতো মেঘ স্তব্ধ হয়ে আছে। কথাবার্তা নেই, হুট করে বাসা থেকে বেরিয়ে গেলেন। এইসব কাজ ছেলেদের পক্ষেই সম্ভব। বাইরে রাত কাটানো, বড়দের মুখের উপর কথা বলা, বেপরোয়া চলাফেরা করা, সব স্বাধীনতাই ছেলেদের। মালিহা খান রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, আপনাকে কতবার বলেছি ছেলেকে বিয়ে করাতে। ঘরে বউ থাকলে এভাবে রাত বেরাতে বাহিরে ঘুরতে পারতো না। আচ্ছা দেখছি। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। আবির এখনো বাসায় ফেরেনি। অভিমানী মেঘ সারাক্ষণই নিজেকে ব্যস্ত রাখে যেন আবির ভাইয়ের কথা মনে না পড়ে। মিম আদির সঙ্গে খেলাধুলা করে, টিভি দেখে, ক্লাসে যায়, অথচ সারাদিনের ব্যস্ততার মাঝেও হঠাৎ করেই বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কারো কণ্ঠ শোনার জন্য মনটা ছটফট করতে থাকে। সহ্য করতে না পেরে কল দিল সেই পাথরের হৃদয়ের মানবকে। পরপর 2বার কল দিল, অথচ রিসিভ হচ্ছে না। মনকে সান্ত্বনা দিচ্ছে, হয়তো ব্যস্ত আছেন। কিন্তু মনটা মাঝে মাঝে সান্ত্বনা মানতে চাইছে না। মনটা যেন চিৎকার করে বলছে, তাকে লাগবে মানে লাগবেই, এখন এই মুহূর্তেই লাগবে। মনের কথা রাখতে 3য়বারের মতো ডায়াল করলো, অথচ নো রেসপন্স। 5 মিনিটের মতো নিশ্চুপ বসে রইল মেঘ। বারবার ফোনের দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি সেই পাথরের মানবের কল আসলো। নিজের প্রতি রাগ আর অভিমান বেড়েই চলেছে। নিজের রাগ করে নিজে বেহায়ের মতো কল দিচ্ছে, অথচ আবির ভাই রিসিভও করছেন না। রাগে ক্ষোভে একসময় 2 চোখ বেয়ে পানি পড়তে শুরু করেছে। বিকেল পেরিয়ে রাত হয়ে গেছে, অথচ আবিরের কোনো খবর নেই। প্রায় 10টার দিকে আবির কল ব্যাক করেছে। একবার রিং হতেই মেঘ সঙ্গে সঙ্গে রিসিভ করলো। উপাস থেকে বলল, সরি, কাজে ব্যস্ত ছিলাম, ফোন দেখিনি। প্রখর অভিমান মুহূর্তেই গলে পানি হয়ে গেছে। মেঘ ফুপিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, মেঘ, কি হয়েছে তোর? এই মেঘ। সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে মেঘ। আবির কলের পর কল করছে, অথচ রিসিভ হচ্ছে না। প্রেয়সীর মলিন চেহারা যেখানে আবিরের হৃদয়কে ক্ষতবিক্ষত করে, সেখানে তার প্রেয়সী কাঁদছে। কিছুক্ষণের মধ্যেই আবির বাড়িতে ফিরল। ড্রয়িং রুমের সোফায় বসে ইকবাল খান নিউজ দেখছিলেন। আবিরকে দেখে চিন্তিত কণ্ঠে বললেন, তুই না আরো 2 দিন পরে আসবি বলেছিলি? জবাবে আবির বলল, ইচ্ছে হলো তাই চলে আসছি। আবির দ্রুত পায়ে সিঁড়িতে উঠেই মেঘের রুমে ঢুকলো। মেঘ বিছানার উপর উপুর হয়ে শুয়েছিল, হয়তো ঘুমিয়ে পড়েছে। আবির ব্যাগটা চেয়ারের উপর রাখতেই মেঘ উঠে বসেছে। সিক্ত চোখে এক পলক আবিরকে আপাদমস্তক দেখেই চিবুক নামিয়ে নিল। আবির মেঘের কাছাকাছি এসে প্রশ্ন করলো, কি হয়েছে তোর? মেঘের নিস্তব্ধতা দেখে আবির মেঘের কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করলো। কপাল ঠান্ডা, তবে হলোটা কি? কয়েকবার মেঘকে জিজ্ঞাসা করার পর সাড়া না পাওয়ায় আবির বিছানার পাশে ফ্লোরে বসে পড়েছে। ফ্লোরে বসে বিছানার পাশে মাথা রেখে মেঘের অভিমানী মুখের পানে চেয়ে আছে। আবিরের কাণ্ড দেখে মেঘ তার চিবুক নামিয়ে গলায় ঠেকালো। তবে আবিরের দৃষ্টি সরল না। হঠাৎই আবির হাত বাড়িয়ে ব্যাগটা নিজের কাছে নিয়ে সেখান থেকে একটা শপিং ব্যাগ আর একটা কাচের প্যাকেট বের করে চেয়ারের উপর রাখে। সেই শপিং ব্যাগ থেকে কয়েকটা বেলি ফুলের মালা বের করলো। মেঘ আর চোখে মালাগুলোর দিকে তাকিয়ে সহসা অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলেছে। আবির মোলায়েম কণ্ঠে ডাকলো, ম্যাম। মেঘ আবিরের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, আহ্লাদিটাকে ডেকে মেঘের রাগ ভাঙবে না। মেঘ পুনরায় মুখ ঘোরালো। আবির মৃদু হেসে বলল, হৃদয়ে বহিছে প্লাবন, তীব্র ব্যাকুলতা, তুই আমার নিভৃতে যতনে রাখা বেলি ফুলের পুষ্পমালা। মেঘ কপাল কুঁচকে চোখ গোল গোল করে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, এইসব ভাবের কথা আমায় শোনাতে আসবেন না, সবকিছু মাথার উপর দিয়ে যায়। আবির কিছুটা শব্দ করেই হাসলো। মন খারাপ, রাগ অভিমান দূরে সরিয়ে হাত বাড়িয়ে নমনীয় কণ্ঠে বলল, দেখি হাতটা দে। দরকার নেই। আবির কণ্ঠস্বর ভারী করে বলল, শরীরে আকাশসম ক্লান্তি নিয়েও জ্যাম পেরিয়ে শহর ঘুরে ফুল নিয়ে আসছি,
ঢং করিস না প্লিজ। আমি ঢং করছি? ঢঙ্গিরা ঢং করবে, এটাই তো স্বাভাবিক। মেঘের উত্তরে তোয়াক্কা না করে আবির মেঘের হাত টেনে আলতোভাবে হাতে বেলি ফুলের মালা বেঁধে দিচ্ছে। মেঘ কয়েকবার হাত সরাতেও চেয়েছে, কিন্তু আবিরের অগ্নিদৃষ্টি দেখে মাথা নিচু করে রাগে গজগজ করতে করতে বলল, আপনার কি আমাকে লোভী মনে হয়? কেন? যখন যা ইচ্ছা আচরণ করবেন, যা তা করবেন, যেভাবে খুশি ভাব দেখাবেন, তারপর কাচ্চি, মালা, চকলেট হাবিজাবি নিয়ে এসে আমার মন গলানোর চেষ্টা করবেন। আবির কণ্ঠস্বর ভারী করে বলল, যা ইচ্ছে আচরণ করি আমি, তাই না? আর আমি যা ইচ্ছা আচরণ করতেও চাই না। তোর কিছু কিছু কর্মকাণ্ড আমার সেসব আচরণ করতে বাধ্য করে আমাকে। সেজন্যই তো কল দিলে কল ধরেন না, পাষাণ। আবির শান্ত কণ্ঠে বলা শুরু করলো, আমি সত্যি সত্যি ব্যস্ত ছিলাম। অফিসের পাশাপাশি অন্যান্য কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম। বিকেলের পর ফোন হাতে নেওয়ার সময় পাইনি। সত্যি বলছি, আমি, বিশ্বাস কর। মেঘ বিরক্তি স্বরে বলল, আমি আপনাকে বিশ্বাস করি না। আবির চোখের বর্ণ কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। আবির ভ্রুকুচকে পুনরায় প্রশ্ন করল, তুই আমায় বিশ্বাস করিস না? না। একটুও করিস না? না। সত্যি? হুম। যেখানে বিশ্বাস নেই সেখানে আবিরের কোনো কথাও নেই। আবির চলে যেতে নিলে মেঘ মুচকি এসে বলল, একটু একটু বিশ্বাস করি। এক চিমটি বিশ্বাসের কোনো প্রয়োজন নেই। চোখ বন্ধ করে আমায় বিশ্বাস করতে পারলে তবেই বলিস। আবেগ কারো অবিশ্বাসের পাত্র হয়ে থাকতে চাই না। মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। সামান্য কথাতে আবির ভাই এভাবে রেগে যাবে মেঘের সেটা ভাবতেও পারেনি। আবির রাগে ব্যাগ নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। রাত 11:50 নাগাদ মেঘ চুপি চুপি আবিরের রুমের সামনে এসেছে। ড্রয়িং রুমের একটা লাইট ব্যতীত পুরো বাড়ির লাইট অফ। 12টায় নিউ ইয়ার, এজন্য মূলত আবির ভাইকে বেশি মিস করছিল। কল দিয়েই বলতো, কিন্তু আবিরের কণ্ঠ শুনে নিজেকে স্বাভাবিক রাখতে পারেনি। বুকের ভেতরের অভিমানের পাহাড় গলতে শুরু করেছিল। নতুন বছর প্রিয় মানুষের সঙ্গে কাটাবে ভেবেই সন্ধ্যায় ছাদ থেকে অনেকগুলো ফিলনে সেখানে সাজিয়েছে। সাথে একটা সুন্দর গিফট কার্ড বানিয়েছে, তাতে ডিজাইন করে হ্যাপি নিউ ইয়ার ও লেখা। সুন্দর একটা চাবির রিং কিনে এনেছে। মানুষ বলে বছরের প্রথম দিন যেভাবে কাটে সারা বছর নাকি সেভাবেই কাটে। কুসংস্কার জেনেও মেঘের ইচ্ছে সে আবিরের সাথে নতুন বছর সুন্দর করে শুরু করবে। গিফটগুলো নিয়ে ব্যস্ত করে দরজা ধাক্কা দিতেই চোখে পড়ে বিছানার দিকে। সামান্য আলোতে আবিরের নাক আর কপাল দেখা যাচ্ছে, লেপে ঢাকা সম্পূর্ণ শরীর। মেঘ সেখানে দাঁড়িয়েই পায়ের নুপুর দুটোকে নিচ থেকে হাত দিয়ে উপরে তুলে পায়ের মাংসল অংশে আটকে দিয়েছে, যেন হাঁটলে শব্দ কম হয়। খুব সতর্ক সহিত পা রাখলো রুমের মধ্যে। গিফটগুলো যত্ন সহকারে টেবিলের উপর রেখে তাকালো আবিরের অভিমুখে। গত 3 দিন ঠিক মতো ঘুম খাওয়া কিছুই হয়নি। ক্লান্তিতে আবিরের চোখের পাতা বারবার বন্ধ হয়ে আসছিল, তাই রুমে এসে শাওয়ার নিয়ে শুয়ে পড়েছে। মেঘ আবিরের মাথার কাছে দাঁড়াতে আবিরের থুতনি পর্যন্ত দেখা যাচ্ছিল। থুতনির নিচ থেকে বাকি শরীর লেপে নিচে ঢাকা। মেঘের বুকে চাপা অভিমান দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে ঠোক গিলে নিজের নাক মুখ চেপে ধরল। একবার আবির ভাই বলেছিল, নিঃশ্বাসের শব্দে তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি। পুরনো কথাটা মনে পড়তেই নাক মুখ চেপে ধরেছে। এবার আর কোনোভাবেই ফাঁসা যাবে না। মন বারবার চলে যেতে বলছে, অথচ মেঘ দৃষ্টি সরাতে পারছে না। আবির ভাইয়ের ঘুমন্ত মায়াময় চেহারার পানে মুগ্ধ আঁকিতে চেয়ে আছে। যে মানুষটার উপস্থিতি হৃদয়ে তোলপাড় চালায়, যার শানিত দৃষ্টি হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে, সে মানুষটা কি সুন্দর ঘুমিয়ে আছে। অষ্টাদশীর মনের রাজ্যে অনুভূতিরা সব অভিমান ভুলে নবরূপে সেই শ্যামবর্ণের পুরুষের প্রেমে পড়তে বাধ্য হয়েছে। স্থির দৃষ্টিতে চেয়ে মনে মনে বিড়বিড় করে বলল, আপনি এত কিউট কেন? মনে হয় আল্লাহ আপনাকে বানানোর সময় কিউটনেসের ডিব্বা আপনার উপর ঢেলে দিয়েছিল। বেলকনি দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস গায়ে লাগতেই শরীরের লোম দাঁড়িয়ে পড়েছে। সেই সঙ্গে মেঘও কেঁপে উঠেছে। এই ঠান্ডায় বেশিক্ষণ এখানে থাকা যাবে না। শরীরের কম্পনের শব্দেই আবির ভাই সজাগ হয়ে যাবে। বারবার যেতে চাইছে, কিন্তু ঘুমন্ত আবির ভাইকে দেখার লোভ সামলিয়ে যেতে পারছে না। কে বলবে
এই মেয়ে গত 9 বছর যাবৎ আবিরকে সহ্যই করতে পারতো না। আবির ফিরেছে সবেমাত্র 6 মাস হয়েছে, এতেই আবিরের প্রতি পুরোপুরি আসক্ত হয়ে পড়েছে। যে মেয়ে রাগ আর জেদের কাছে খানবাড়ির প্রতিটা সদস্য হার মানত, সেই মেয়ের রাগ অভিমান এখন আবিরের রাগের সামনে তুচ্ছ। ভালোবাসা বোধ হয় এমনই হয়, শত রাগের পরও প্রিয় মানুষটার উপস্থিতি হৃদয় প্রশান্ত করে তোলে। দেয়াল ঘড়ির টিনটিন শব্দে মেঘের ঘোর কাটে। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে দেখলো ঘড়িতে 12টা বাজে। বুক ধুকপুক করতে শুরু করেছে, মনে অপরাধমূলক কাজ করার নিষিদ্ধ ইচ্ছে জাগছে। বুক ফুলিয়ে অনেকটা শ্বাস টেনে নিঃশ্বাস আটকে আবিরের কপাল বরাবর মুখ এগিয়ে নিল। উদ্দেশ্য আবিরের কপালে চুমু খাবে। একটু সামনে এগোতেই বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করেছে। অষ্টাদশী বুঝতে পারছে এই কাজ তার পক্ষে সম্ভব না। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। নিজেকে সামলাতে বাম হাত দিয়ে মুখ চেপে চলে যাওয়ার জন্য পা বাড়াতে যাবে, অমনি ডান হাতে টান অনুভব করে। কয়েক সেকেন্ডের ব্যবধানে নিজেকে বিছানায় আবিষ্কার করলো। আবির মেঘের ডান হাতে জোরে টান দেওয়ায় মেঘ আবিরের উপর এসে পড়ে। তৎক্ষণাৎ মেঘের উপর থেকে পাশে সরিয়ে আবিরের গায়ের লেপ দিয়ে মেঘের গা ঢেকে দিয়ে মেঘের কাঁধে দুপাশে হাতে ভর দিয়ে মেঘের মুখোমুখি উপুর হয়ে শুয়েছে। আবিরের শরীরে না আছে লেপ, না আছে শীতের ভারী কোনো জ্যাকেট, একটা ট্রাউজার আর ফুল হাতা টি শার্ট পরনে। মেঘ দাঁতে দাঁত চেপে ধরে আছে, বন্ধ দু চোখের পাতা। হাত খোপায় বাঁধা চুলগুলো খুলে এলোমেলো হয়ে আছে। দু হাতে বেলি ফুলের মালা, বেলি ফুলের সুবাস ছড়াচ্ছে রুমে। নিশ্চুপ আবির, দৃষ্টি মেঘেতে নিবন্ধ। মেঘ নিভু নিভু চোখে তাকাতেই আবিরের ঘনিষ্ঠতা উপলব্ধি করল। পুনরায় চোখ বন্ধ করে ফেলেছে। অষ্টাদশীর হৃদস্পন্দনের মাত্রা বেড়ে কয়েক গুণ হয়েছে। বেলি ফুলের সুবাসের সঙ্গে আবির ভাইয়ের শরীর থেকে আসা তীব্র ছাঁচালো গন্ধে মাতোয়ারা হয়ে যাচ্ছে। আবির ভাইয়ের এত কাছাকাছি আসায় মেঘের শরীরের রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে। অজানা শিহরণ বইছে শরীরে। আবিরের আখি যুগলে ঘুম লেপ্টে আছে। শান্তিময় ঘুমের দেশে নিমগ্ন ছিল আবির, কিন্তু অষ্টাদশীর অনাদেয় কর্মকাণ্ড আবিরের গভীর ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে। আবির ঘুম ঘুম চোখেই মেঘকে দেখছে। মেঘ কয়েকবার ঢোক গেলে ভয়ে ভয়ে চোখ মেলল। চোখাচোখি হলো আবিরের সঙ্গে। লেপের ভিতর মেঘের শরীর ঘামতে শুরু করেছে। বুকের ভিতর প্রবল ঝড় বইছে। মেঘ চোখ নামিয়ে বলতে চেষ্টা করলো, আ আ আমা আমার। আবির এক হাতে শরীরের সম্পূর্ণ ভর ফেলে অন্য হাতের আঙুল দিয়ে মেঘের ঠোঁট স্পর্শ করলো। অমনি মেঘ পাথর বনে গেল। আবিরের দৃষ্টি, স্পর্শ কোনো কিছুই আজ স্বাভাবিক নয়। অষ্টাদশীর মস্তিষ্ক জুড়ে চিন্তারাজ্যে ঘুরপাক খাচ্ছে। কি হতে চলেছে তার সাথে? এদিকে আবির ভাইয়ের কাছে ধরা পড়ার ভয়ে, অন্যদিকে আবির ভাইয়ের এত কাছে আসা। প্রচণ্ড অস্বস্তিতে ভুগছে মেঘ। দীর্ঘকালীন নীরবতা ভেঙে আবির ঘুম ঘুম কণ্ঠে বলল, নিষেধ অমান্য করার শাস্তি তবে দিতেই হচ্ছে। মেঘ বিকপুল চোখে তাকিয়েছে। শরীর কম্পন তীব্র থেকেও তীব্রতর হচ্ছে। ভয়ে নাক ঘামছে। আবির ঠোঁটের উপর থেকে আঙুল সরিয়ে মেঘের নাকের ঘাম মুছে পুনরায় কাঁধের পাশে হাত রাখল। মেঘের গলা ভার হয়ে আসছে, কথা আটকে যাচ্ছে। জোরপূর্বক বলল, সরি। এসব সরি টরিতে আবিরের মন গলানো সম্ভব নয়। আগেই সাবধান করেছিলাম, অঘটন ঘটলে আমি দায়ী না। তারপরও কথা মানিসনি, ধ্বংসের দ্বার প্রান্তে এসেছিস। মেঘ ভয়ে ভয়ে বলল, প্লিজ ছাড়ুন। আবির ভ্রুকুচকে বলল, ধরেই তো নি, ছাড়বো কেমন করে? শুনুন, আমি যাব। এত সহজে তো ছাড়ছি না ম্যাম। আপনি অপরাধ করেছেন, শাস্তি আপনাকে পেতেই হবে। মেঘ চোখ বন্ধ করে ফেলেছে। আজ তার সঙ্গে কি হতে চলেছে সে নিজেও জানে না। এদিকে আবির দুহাতে ভর রেখেই অষ্টাদশীর মুখোমুখি এগিয়ে যাচ্ছে। দুজোড়া ওষ্ঠের মাঝে শুধু কয়েক সেন্টিমিটারের ব্যবধান। মেঘের চোখ বন্ধ, ক্রমাগত কাঁপছে ওষ্ঠদ্বয়। তখনই আবিরের ফোনের রিংটোন বেজে উঠল। রিংটোনের শব্দে আবির মেঘের কাছ থেকে সরে শোয়া থেকে উঠে বসল। মেঘের এলোমেলো চুলের নিচে আবিরের ফোন। মেঘ মাথা তুলে হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকাতে দেখল মালা নামে সেভ করা নাম্বার থেকে কল আসছে। ফোন এগিয়ে দিল আবিরের দিকে। মেঘের লজ্জায় লালিত মুখমণ্ডল মুহূর্তেই বদলে গেছে।
ক্রোধে চোখ দুটি জ্বলছে। মালা নাম দেখে আবির সাইলেন্ট করে ফোন পাশে রেখে দিয়েছে। মালা আপু রাত বেরাতে আবির ভাইকে কল করেছে, এটা মেঘে সহ্যই হচ্ছে না। সে সহ্য করতেই পারছে না। গা থেকে লেপ সরিয়ে বিছানা থেকে নামতেই আবির আলতোভাবে মেঘের হাত ধরে, কিন্তু মেঘ রাগে এক ছটকায় আবিরের হাত ছাড়িয়ে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে যাচ্ছে। আবির তপ্ত স্বরে বলল, শাস্তিটা তোলা রইল, পরের বার ছাড় দিব না। মেঘ রাগে আবিরের দিকে তাকিয়েছে, দরজা ঠাস করে বন্ধ করে লাগিয়ে রুমে চলে গেছে। মালা আপু আবির ভাইকে কল করেছে, হয়তো আবির ভাই পছন্দ করেন না। মিমির বলা ঘটনা যদি সত্যি হয়, তবে মালা আপুর হাতে আশিক নাম আবির ভাই লিখিয়েছেন, আর সেই কাজ মেঘের জন্যই করেছেন। মেঘ সবই বুঝতে পারছে, কিন্তু এত রাতে মালা আপুর কল দেওয়া সে মেনে নিতে পারছে না। আজ মেঘ দেখছে বিধায় রাগ করছে। সবসময় তো সে দেখে না, তবে কি প্রতিদিনই মালা আপুর সঙ্গে আবির ভাইয়ের কথা হয়? মেঘের রাগ বেড়ে চলেছে, মালা আপুর থেকে আবির ভাইয়ের প্রতি বেশি রাগ হচ্ছে। কেটে গেল কিছুদিন। মেঘ ইদানিং আবিরকে ইগনোর করে চলে। আবির ভাইকে দেখলেই মালা আপুর কথা মনে হয় আর রাগে ফুঁসতে থাকে। আজ সভাপতি নির্বাচনের সময় বেশিরভাগ ক্ষেত্রে জনপ্রিয়তাই প্রাধান্য দেওয়া হয়, তবে তানভীরের ক্ষেত্রে বিষয়টা একটু ঝামেলার। যেমন বর্তমান সভাপতি আর তানভীর দুজনের জনপ্রিয়তাই প্রায় সমান সমান, তবে কাজের প্রতি দায়িত্ববোধ, কথা বলার দক্ষতা, জনসাধারণের প্রতি আচরণ, সব ক্ষেত্রে সভাপতির থেকেও তানভীর এগিয়ে আছে। তাছাড়া এমপি পছন্দের প্রার্থীও তানভীর আর আবির দুজনেই বলেছিল এমপি কথা বলে সরাসরি সভাপতি পদ তানভীরকে দিয়ে দিবে, কিন্তু দু ভাইয়ের কেউই রাজি হয়নি। জিতলে নির্বাচন করেই জিতবে। সকাল সকাল দু ভাই বেরিয়ে গেছে। বাড়ির মহিলারা যেমন দুশ্চিন্তা করছে, তেমনি তানভীরের আব্বু মোজাম্মেল খানও চিন্তায় আছেন। হাজার হোক, একমাত্র ছেলে বলে কথা, উপরে যতই রাগ দেখাক না কেন, ছেলে যেই কাজই করছে সেটাতে যেন সফল হতে পারে সেই দোয়াই করছেন তিনি। 2-3 বার আবিরকে কল দিয়ে খবর নিয়েছেন, সারাদিন না খেয়ে ফলাফলের অপেক্ষায় বসে আছেন। সন্ধ্যার পর আবির মিষ্টি নিয়ে বাসায় ফিরেছে। আবিরের পিছন পিছন তানভীরও প্রবেশ করেছে। সোফায় 3 ভাই আদি বসে আছে। মেঘ আর মিম ডাইনিং থেকে গল্প করছিল। আবির ঢুকতেই ইকবাল খান শুধালেন, খবর কি? আবির হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ। 3 ভাই একজোটে বললেন, আলহামদুলিল্লাহ। মেঘ আর মিম দুজনেই ছুটে এসে তানভীরকে প্রশ্ন করল, জিতছো? তানভীর হেসে উপর নিচ মাথা নাড়ে, কনগ্রাচুলেশনস ভাইয়া। থ্যাংক ইউ বনু, আজ থেকে তোর নতুন পরিচয়, তুই জেলা ছাত্রলীগের সভাপতির বোন। মিম গাল ফুলিয়ে প্রশ্ন করলো, আর আমি? তোকেও কি আলাদা করে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, তুইও সভাপতির বোন। মিম আস্তে করে বলে, ট্রিট দিবা না? অবশ্যই দিব। আম্মু, বড় আম্মু, কাকিয়া সবাই তানভীরকে অভিনন্দন জানাচ্ছে। তানভীর ভয়ে আছে, কখন জানি আব্বু বা বড় আব্বু লেকচার দেওয়া শুরু করেন। আবির মায়ের হাতে মিষ্টি বক্সগুলো দিয়ে সবাইকে মিষ্টি দিতে বলল। তানভীর সিঁড়ি পর্যন্ত যেতেই মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, মিষ্টি ভাবি কেন দিবে? তানভীরের উচিত সবাইকে মিষ্টি মুখ করানো। তানভীর আঁতকে ওঠে, আব্বু তাকে মিষ্টি খাওয়াতে বলছে, ভাবা যায়? তানভীর হাসি মুখে মিষ্টির বক্সগুলো থেকে একটা বক্স হাতে নিয়ে বড় আব্বু, আব্বু, কাকামণি, বড় আম্মু, আম্মু, কাকিয়া, আবির, মেঘ আদি সবাইকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিচ্ছে। সেই সঙ্গে বড় আব্বু আর আব্বুর সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেছে। তানভীর ভেবেছিল রাজনীতির জন্য তাকে নিজের বাড়ির সব সময় চোরের মতো চলতে হবে, অথচ আব্বু বড় আব্বু এত সুন্দরভাবে সাপোর্ট দিচ্ছে যে সে অভিভূত হয়ে যাচ্ছে। মেঘ রুমে গিয়ে তানভীরের সঙ্গে একটা ছবি খুঁজে বের করে ফেসবুকে অভিনন্দন পোস্ট করেছে। সেই পোস্টে মেঘের সব বান্ধবীরা লাইক কমেন্টস করেছে। বন্যাও কনগ্রাচুলেশনস লিখে কমেন্ট করেছে। পরক্ষণে মনে হলো তানভীর ভাইকে কল দেওয়া উচিত, কিন্তু সাহস পাচ্ছে না। কি মনে করে এসব ভেবে অবশেষে কল করলো। প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কি মনে করে কল দিলে? কনগ্রাচুলেশনস। তানভীর ঠাট্টার স্বরে বলল, বাব্বা তুমি আমায় অভিনন্দন জানাবে তা তো কল্পনাও করতে পারছি না। না মানে মনে হলো জানানো উচিত। যাক বাবা, মনে তো হইছে, থ্যাংক ইউ সো মাচ। এখন রাখি। শুনো। জি বলুন। আগামীকাল ফ্রি আছো? কেন? ছোটখাটো একটা ট্রিট দিতাম।
শুধু শুধু ট্রিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুনো মেয়ে, ট্রিট দেওয়া কখনো প্রয়োজনের আওতায় পড়ে না। এটা যার যার ইচ্ছা থেকে আসে। বিকেলে কল দিব, রেডি থেকো। শুনুন, বলো। আমি কিন্তু একা যাব না। তো কাকে নিয়ে আসবা? ট্রিট দিলে মেঘ আর আমাকে একসঙ্গে দিতে হবে, আমি একা যাব না। ঠিক আছে, তোমাদের ক্লাস শেষ হওয়ার আগেই আমি ভার্সিটির সামনে থাকবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটেই বন্যা মেয়েকে কল দিয়ে সব কিছু জানিয়েছে। মেঘ আর বন্যা দুজনেই আজ সকাল সকাল বেরিয়েছে তানভীরের জন্য গিফট কিনবে। সেটা রাতেই প্ল্যান করে রেখেছিল। দুজনে ঘুরে ফিরে গিফট কিনে তারপর ভার্সিটিতে এসেছে। ততক্ষণে সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিম চলে আসছে। দু একটা কথা বলে মেঘ আর বন্যা ক্লাসে চলে গেছে। মিনহাজ আর তামিম দুজন বাইরে দাঁড়িয়ে আছে। মিনহাজের মেঘকে সেই প্রথম দিন থেকে পছন্দ হলো। তামিম বন্যার উপর ওই রকমভাবে ক্রাশ খায়নি। তবে মিনহাজ আর তামিম সর্বক্ষণ একসাথে থাকায় দুই বন্ধু কথা বলতে বলতে একসময় কথা ওঠে বন্যার বিষয়ে। মিনহাজ আর তামিম যখন বেস্ট ফ্রেন্ড, মেঘ আর বন্যাও তেমন বেস্ট ফ্রেন্ড। মিনহাজ যেহেতু মেঘকে পছন্দ করে, তাদের সম্পর্ক হলে সেই সাথে বন্যা ও তামিমের জুটি হলে তাদের বেশ মানাবে। এসব ভেবেই মূলত বন্যার প্রতি কিছুটা সিরিয়াস হয়েছে। এখন মিনহাজ তামিমকে বোঝাচ্ছে যেন বন্যাকে আজকেই প্রপোজ করে। মেঘ যেহেতু আবিরকে পছন্দ করে, তাই মেঘকে হুট করে প্রপোজ করতে গেলে কখনোই মানবে না, বরং বন্ধুত্ব ভেঙে যেতে পারে। তবে পর্যন্ত বন্যার এখন পর্যন্ত কারোর প্রতি কিছুই শুনেনি। তাই মিনহাজ তামিমকে এক প্রকার জোর করেছে বন্যাকে প্রপোজ করতে। ক্লাস শেষ হওয়া মাত্রই মেঘ আর বন্যা গল্প করতে করতে বেরিয়ে পড়েছে। তামিমও তাদের সামনে হাসছে। একসময় তামিম বন্যাকে ডাকলো। দুজনেই থেমে গেল। বন্যার স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিছু বলবি? হ্যাঁ বল। হ্যাঁ বল। দেখ বন্যা, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তোর সঙ্গে প্রায় অনেকদিন বন্ধুত্ব। তুই মেঘ দুজনেই খুব ভালো আর আন্তরিক। তবে ইদানিং আমার তোর প্রতি অন্যরকম অনুভূতি কাজ করছে, যেটা বন্ধুত্ব থেকেও বেশি কিছু। তুই যদি রাজি থাকিস তাহলে বন্ধুত্বের সম্পর্কের পাশাপাশি আমরা ভালোবাসার সম্পর্কে জড়াতে পারি। মেঘ হাঁ হয়ে তাকিয়ে আছে। প্রথমবারের মতো কেউ বন্যাকে প্রপোজ করছে দেখে মেঘ খুব মজা নিচ্ছে। কোচিং চলাকালীন বন্যা বলেছিল প্রেম করে ভার্সিটিতে উঠে পড়বে। ভার্সিটি একটাই প্রথম প্রপোজাল, এটাই প্রথম প্রপোজাল। বন্যা কিছুক্ষণ নীরব থেকে স্বাভাবিক ভঙ্গিতে বলতে শুরু করলো, তোর মনে অনুভূতি জেগেছে তা আমায় জানিয়েছিস, কিন্তু আমার মনে তোর প্রতি এমন কোনো অনুভূতি নেই। আমি এখন কোনো রকম সম্পর্কে জড়াতে চাই না, আর সমবয়সী কোনো ছেলের সাথে তো নয়ই। তোকে বন্ধু ভেবেছি, সবসময় তাই ভাববো। এর বেশি কিছু ভাবা আমার পক্ষে সম্ভব না, সরি। বন্যা চলে যাচ্ছে। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে থেকে সেও বন্যার পিছু নিল। তামিম ছেলে হিসেবে খারাপ না, দেখতেও মাশাল্লাহ, দুজনকে মানাবেও ভালো। মেঘ ভেবেছিল হয়তো বন্যা রাজি হয়ে যাবে, না হয় ভাবার জন্য সময় নেবে, কিন্তু সরাসরি না করাতে মেঘ বেশ অবাক হয়েছে। মেঘ গেট পর্যন্ত ছুটে আসতেই তানভীরকে দেখল। আজ সে গাড়ি নিয়ে এসেছে। মেঘকে ছুটতে দেখে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, ছুটছিলি কেন? এমনি। বন্যার চোখে মুখে কিঞ্চিত রাগ। তানভীর দুজনকেই এক পলক দেখে পুনরায় প্রশ্ন করল, কি হয়েছে বনু? কোনো সমস্যা? না, সমস্যা নেই। বল কি হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের একটা ফ্রেন্ড বন্যাকে মাত্রই প্রপোজ করছিল।